প্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায়, আল্লাহ তাআলার রহমতে আমি খুব ভালো আছি। যা হোক, আমরা ইতিপূর্বে কয়েকটি ক্লাস নিয়েছি। সেই ক্লাস থেকে আশা করি তোমরা অবশ্যই উপকৃত হয়েছ। সেই ধারাবাহিকতায় আমরা নতুন একটি ক্লাস নেব আজকে আবার। আজকে যে ক্লাসটা নেব সেটা হচ্ছে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। ইতিপূর্বে আমরা সমাজবিজ্ঞানের সংজ্ঞা, সমাজবিজ্ঞানের প্রকৃতি বা অন্যান্য বিষয়গুলো নিয়ে যে আলোচনা করেছি, সেখান থেকেই কিন্তু আমরা আসলে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে অনেকটাই ধারণা পেয়েছি। তারপরেও তোমাদের সুবিধার্থে, তোমাদের বোঝার স্বার্থে আমি এই সম্পর্কে ছোট্ট একটি ক্লাস নেব। আসলে প্রয়োজনীয়তা প্রত্যেকটি কাজেরই, প্রত্যেকটা বিষয়েরই কিন্তু আসলে একটা প্রয়োজনীয়তা আছে। আমরা যেমন ভাত খাই না, প্রয়োজনীয়তা আছে। কেন আমরা ভাত খাই? আমাদের ভাত খাওয়ার কি প্রয়োজন? আমরা কাজ করে কিন্তু একটা প্রয়োজনীয়তা আছে। আমরা ঘুমানোর একটা প্রয়োজন আছে। তদ্রূপ আমরা যে সমাজবিজ্ঞানটা নিয়ে আলোচনা করছি বা যে সমাজবিজ্ঞানটা আমরা অধ্যয়ন করি বা সমাজবিজ্ঞানটা পড়ি, সেই সমাজবিজ্ঞানটা পাঠ করা আমাদের কেন প্রয়োজন সে সম্পর্কে আজ আমি তোমাদের কিছু আলোচনা করব। আসলে সমাজবিজ্ঞান পাঠ করার প্রয়োজন এই জন্যই, কারণ সমাজবিজ্ঞানে কতগুলো মৌলিক প্রত্যয় আছে, বেসিক কনসেপ্ট আছে। যে বেসিক কনসেপ্ট এবং মৌলিক প্রত্যয়গুলো না জানলে বা সে সম্পর্কে আমাদের কোনো ধারণা না থাকলে আসলে সমাজবিজ্ঞান পড়ার কোনো মানেই হয় না। কারণ সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে কি সমাজ, মানুষ এবং মানুষের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়, বিভিন্ন প্রত্যয়গুলো নিয়ে আলোচনা করা। তবে তোমাদের একটা কথা বলে রাখি, আমি সমাজবিজ্ঞান পাঠ করতে গেলে বা সমাজবিজ্ঞান পড়তে হলে আমরা সবসময় বাস্তবতা নিরিখে আমাদের সবসময় বাস্তব সমাজ চলে যাব। আমরা মুখস্থ বিদ্যার চাইতে আমরা যদি আমাদের বাস্তব জীবনে এই বিষয়টার প্রতিফলন দেখতে পারি বা ঘটাতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা বিষয়টা একদম স্পষ্ট হয়ে যাবে। তেমন বাস্তবতার আলোকে আমরা কতগুলো প্রত্যয় সম্পর্কে ধারণা দেব। At first, now we discuss what do we mean by society. সমাজ সম্পর্কে আমাদের কি হালকা আমি একটু ধারণা দেব। দেখো, আমরা কিন্তু সবাই সমাজ কথাটার সঙ্গে পরিচিত। ছোটকাল থেকে দেখে আসি, আমরা সমাজে বাস করি, অমুক সমাজ, ওই পাড়ে একটা সমাজ, বিভিন্ন জায়গায় সমাজ। কিন্তু যে সমাজে আমরা বাস করি, যে সমাজটা আমরা ছোটকাল থেকে দেখে আসছি, আসলে সেই সমাজটা কি সে সম্পর্কে আমাদের কিন্তু ধারণা সবারই আছে। আমরা এই বাস্তবতা দেখি, যে দেখো আমরা দেখি আমাদের যে সমাজ কথাটা অনুভব করি কখন, যে বিভিন্ন ঈদের সময়, বিভিন্ন অনুষ্ঠানের সময়, সেখানে কি দেখি আমরা, যে কয়েকটা পরিবার মিলে, অর্থাৎ আমার বাড়ির আশেপাশে যে সকল পরিবার আছে তাদের নিয়েই আমরা এই কাজগুলো করে থাকি। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি কি, যে সমাজ কি, যে আমরা যেভাবে বলবো সংজ্ঞায়িত আকারে বা সমাজ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, যে পাশাপাশি কয়েকটি পরিবার মিলে, সাধারণত আমরা বলে থাকি যে পাশাপাশি কয়েকটি পরিবার মিলে একত্রে বাস করাটাকে সমাজ বলা হয়। এটা আমাদের সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বলা যায়। আমরা যদি সমাজ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বলি, তাহলে আমরা এভাবেই বলবো যে পাশাপাশি কয়েকটি পরিবার বা কিছু মানুষ যখন নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান, লেনদেন, পরস্পরের মিথস্ক্রিয়া বা সহযোগিতার ভিত্তিতে একত্রে বসবাস করে, তখন তাকে সমাজ বলে। দেখো, আমরা যে যখন কেউ কোনো বিপদে পড়ি, আমরা কিন্তু সমাজভুক্ত ব্যক্তি তাকে সহযোগিতা করতে সর্বপ্রথম আগে আসে। আমাদের বাড়ির পাশে যদি কোনো অনুষ্ঠান হয়, সর্বপ্রথম আমরা আমাদের সমাজভুক্ত ব্যক্তিদেরকে কি করি, নিমন্ত্রণ করি বা তাদের সহযোগিতা কামনা করি। এই যে একজন আরেকজনের বিপদে এসে পাশে দাঁড়াবে, তারা সহযোগিতা করবে, এটাই কেবল হবে কি সমাজ। 2 নম্বরটা দেখবো আমরা কি, সম্প্রদায় সম্পর্কে জানতে। সম্প্রদায় কথাটার সঙ্গেও কিন্তু আমরা অতি পরিচিত। আমরা দেখো মাঝে মাঝে বলে থাকি হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়। এটাকে তোমার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এমনি গ্রামীণ পর্যায়ে যে সম্প্রদায় আমরা দেখে থাকি, আমরা কি বলি, জেলে সম্প্রদায়, কামার সম্প্রদায়, কুমার সম্প্রদায়, এই যে আমরা কি বলি তাঁতি সম্প্রদায়, এই এক একটা সম্প্রদায়ের কথা আমরা বলে থাকি। তাহলে সেই সম্প্রদায়টা কি? দেখো,
আমরা একটা উদাহরণ হিসেবে বলতে চাই যে যেখানে জেলেরা বাস করে, অথবা যেখানে হিন্দু সম্প্রদায়ের লোক বাস করে, যেখানে খ্রিস্টান সম্প্রদায়ের লোক বাস করে, তারা দেখো সবাই কিন্তু একই ধর্মের, একই মন মানসিকতা, তাদের আচার আচরণগুলো প্রায় সম পর্যায়ে, তাদের সংস্কৃতিগুলো কিন্তু একই রকম। এই যে এইভাবে যদি আমরা দেখতে চাই তাহলে বলবো কি যে সমমনা সম্পূর্ণ কিছু সংখ্যক ব্যক্তি যখন তাদের ভাষা, সংস্কৃতি, আচার আচরণ, ধর্ম ইত্যাদির ভিত্তিতে একত্রে বসবাস করে বা একটি নির্দিষ্ট অঞ্চলে বা নির্দিষ্ট এলাকায় বসবাস করে, তখন তাকে সম্প্রদায় বলা হয়। যে শিক্ষার্থীরা বুঝতে পারলাম সম্প্রদায়টা কি, সমমনা হতে হবে, তাদের ভাষা হতে হবে, তাদের ধর্ম, তাদের সংস্কৃতি সব এক হতে হবে, তাকে নির্দিষ্ট এলাকায় বাস করতে হবে, তখন তাকে সম্প্রদায় বলা যায়। 3 নম্বরটা কি দেখো, সংঘ বা সমিতি সম্পর্কে ধারণা। সংঘ কথাটার সঙ্গে একটু কম পরিচিত হলেও সমিতি কথাটার সঙ্গে কিন্তু আমরা সবাই পরিচিত। কারণ আমরা আশেপাশে দেখতে পাই যে আমাদের গ্রামগঞ্জে পাড়া মহল্লায় কিন্তু বিভিন্ন সমিতি এখন ভরপুর হয়ে গেছে। উল্লেখযোগ্য কিছু সমিতির কথা যদি আমরা বলে থাকি, যে যেমন প্রাগ আছে, আশা আছে, গ্রামীণ ব্যাংক আছে, এই যে বিভিন্ন রকম সমিতি কিন্তু আমাদের সমাজে আছে। এরা কিন্তু প্রতিষ্ঠিত সমিতি। কিন্তু দেখো অপ্রতিষ্ঠিত বা বলতে কি যে ক্ষণস্থায়ী কিছু কিছু সমিতি কিন্তু আমাদের সমাজে থেকে থাকে। যেমন আমরা বিকালবেলা মাঠে খেলতে যাই, যখন তখন খেলতে গেলে আমরা কি করি, দুইটা দলে বিভক্ত হই। দুইটা দলে বিভক্ত হয়ে আমাদের ফুটবল খেলার কথা বলি, প্রত্যেকটা দলে 11 জন করে কি থাকে, খেলোয়াড় থাকে। সবার প্রত্যেকটা দলের লক্ষ্য কি, যে তাদের দলে যে কয়েকজন ব্যক্তি আছে সবাই একত্রিত হয়ে বা তাদের সম্মিলিতভাবে প্রতিপক্ষের জালে বা প্রতিপক্ষের গোল পোস্টে বলটাকে প্রবেশ করানো। এই যে তদ্রুপ প্রতিপক্ষ তাদের লক্ষ্য বা উদ্দেশ্য থাকে কি, অপর পক্ষের দলকে হারানো। এই যে দেখো প্রত্যেকটা দলের লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে কি, যে তার প্রতিপক্ষ দলকে বা তার বিপরীত দলকে তারা পরাজিত করবে। এটা প্রত্যেকটা দলের কিছু লক্ষ্য বা উদ্দেশ্য। এই যে আমরা অর্থাৎ এই যে আমরা সংঘ বা সমিতি গঠন করি, আমাদের কতগুলো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে এক বা একাধিক লক্ষ্য বা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যখন কিছু সংখ্যক ব্যক্তি লিখিত চুক্তির ভিত্তিতে একত্রিত হয়ে কাজ করে, তখন তাকে দল বা সংঘ বা সমিতি বলা হয়। 4 নম্বর পয়েন্ট দেখো কি, প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা। প্রতিষ্ঠান আমরা দেখো সবাই প্রতিষ্ঠান সম্পর্কে কিন্তু জানি, যে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, তাই না? এই যে আমরা ক্লাস করছি, আমরা যে ক্লাসের যে একটা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে কিন্তু আমরা আজকে তোমাদের এই ক্লাসগুলো নিতে পারছি, এটাকে আমরা কি বলবো, শিক্ষা প্রতিষ্ঠান। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠান যদি বলে থাকি এটা কি, এটা কিন্তু একটা বিল্ডিং। বিল্ডিংটা ক্ষণস্থায়ী হতে পারে, দীর্ঘস্থায়ী হতে পারে, কিন্তু এটা যে আজীবন থাকবে তা কিন্তু নয়। তাহলে যেদিন এই বিল্ডিংটা ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে, সেদিন কি আমাদের প্রতিষ্ঠানটা নষ্ট হয়ে যাবে? এটা কিন্তু নয়। আমাদের বিল্ডিংটা নষ্ট হয়ে গেলেও কিন্তু আমাদের প্রতিষ্ঠান কিন্তু থেকেই যাবে। প্রতিষ্ঠান বলতে আসলে এই বিল্ডিংটাকে বোঝায় না। প্রতিষ্ঠান হচ্ছে যে সকল নিয়ম নীতির মাধ্যমে বা যে সকল আচার আচরণের মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠান এটাকে পরিচালনা করা হয়, সেটাকে বলা হয় কি, প্রতিষ্ঠান। দেখো তাহলে আমাদের সমাজে দেখো যে যে সকল নিয়ম নীতি বা যে সকল আচার আচরণ বা যে সকল রুলস অ্যান্ড রেগুলেশনের মাধ্যমে সমাজটাকে টিকে থাকে, সেটাকে কি বলা হয় কি, প্রতিষ্ঠান। তাদের এই বিল্ডিংটা যে সকল এবার এটা যে সকল আচার আচরণ বা নিয়ম নীতির মাধ্যমে পরিচালনা করা হয়, সেই নিয়ম নীতির সমষ্টিকে বলা হবে কি, প্রতিষ্ঠান। যেমন একটা এক্সাম্পল বলতে পারি যে দেখো তোমাদের প্রত্যেকে একটা নিজস্ব কলেজ ইউনিফর্ম আছে না? তোমরা সবাই কি করো, যে এই কলেজ ইউনিফর্মগুলো ড্রেস আপ করে কলেজে আসো, একটা নির্দিষ্ট টাইমে কলেজে আসো, নির্দিষ্ট টাইমে যাও। এই যে ক্লাসে কিন্তু সবাই সারিবদ্ধভাবে বসে থাকো, এটা কেন থাকো? কারণ এটা হচ্ছে কি, এই প্রতিষ্ঠানের নিয়ম। এই নিয়মগুলো তোমরা মেনে চলো, বিধায় কিন্তু সবকিছু সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। এই যে নিয়ম কানুনগুলো, যে সকল নিয়ম নীতি বা আচার অনুষ্ঠানের মাধ্যমে পরিচালনা করা হয়, সেটাকে কি বলা হবে, প্রতিষ্ঠান।
শুধু এটাই না, যেখানেই তুমি যে প্রতিষ্ঠানে কোথায় বলো না কেন, সেই প্রতিষ্ঠানটির কথাগুলো সুনির্দিষ্ট নিয়ম কানুন থেকে থাকে। যেমন তোমার পরিবারের কথাই বলে থাকো, তোমার পরিবার কিন্তু একটা প্রতিষ্ঠান, তোমার পরিবারের কথাগুলো সুনির্দিষ্ট নিয়ম আছে। কি নিয়ম আছে? যে তোমার পরিবারের সকল সদস্য তোমার বাবার কথা বা তোমার পরিবার গার্জিয়ানের কথা মেনে চলে, তিনি যেভাবে অন্যান্য সাথে পরিচালনা করেন সবাই কিন্তু সেভাবেই পরিচালিত হয়। এটা কিন্তু প্রতিষ্ঠান। আচ্ছা, তারপর দেখো যে আমরা সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে ধারণা। দেখো, আমরা সবাই জানি যে আল্লাহর সৃষ্টি সবাই সমান। আসলে বাস্তবিক দৃষ্টিকোণ থেকে কি সবাই সমান? দেখো, আমরা যদি বাস্তবে পর্যবেক্ষণ করি তাহলে কি দেখতে পাবো? আমাদের সমাজে অনেকেই আছে সম্পদশালী ব্যক্তি আছে, অনেকে গরিব মানুষ আছে, অনেকে যার মেধা বেশি বা তার দক্ষতা বেশি, তার শিক্ষা বেশি, অনেকে আছে অশিক্ষিত বা দরিদ্র। এই যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে একজনের থেকে আরেকজনের যে পার্থক্যটা, সেই পার্থক্যটা বোঝানোর জন্য কিন্তু স্তরবিন্যাস সম্পর্ক, স্তরবিন্যাস প্রত্যেকটি ব্যবহার করা হয়। এই শুধু সমাজ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে সংজ্ঞায়িত করতে যাই, তাহলে কি বলবো আমরা? যে মানুষের পেশা, শিক্ষা, মর্যাদা, সম্পদ বা অবস্থার ভিত্তিতে যখন একজন থেকে আরেকজনের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় বা পার্থক্য করা হয়, তখন সেটাকে স্তরবিন্যাস বলা হয়। যে শিক্ষার্থী পরবর্তী থেকে সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে জানা। দেখো, সুস্থ সুন্দর স্বাবলম্বী জীবনযাপন কাম্য কিন্তু প্রত্যেকের। সবাই চাই একটু শান্তিপূর্ণভাবে বসবাস করতে, ভালোভাবে চলাফেরা করতে, কিন্তু আমরা চাইলে কিন্তু পাই। আমরা কিন্তু চাইলে কিন্তু সব কিছু পাই না। কেন পাই না? কারণ আমাদের চলার পথে অনেক সময় বিভিন্ন বাধা বিপত্তি আসবে, অনেক সময় বিভিন্ন রকম অন্যায় অত্যাচার আসবে, যা আমাদের স্বাভাবিক জীবন চলাকে বিঘ্নিত ঘটাবে, সমাজকে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে ঠেলে দেবে। এই যে সমাজকে বিশৃঙ্খল অবস্থার মধ্যে ঠেলে দিল বা বাধার সৃষ্টি করলো, এই বাধার থেকে দূর করার জন্য বা সমাজের অন্যায় অত্যাচার বা বিশৃঙ্খল অবস্থান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কতগুলো সুনির্দিষ্ট নিয়মকানুন আছে, যা নিয়মকানুনগুলো বাস্তবায়ন করলে সমাজের এই অন্যায় অত্যাচার বা অবিচারগুলো থাকবে না। সমাজ আবার কীভাবে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। এই যে সকল নিয়মকানুন বা যে সকল নিয়ম নীতির মাধ্যমে সমাজের অশান্তি, বাধা বিশৃঙ্খলা বা অন্যান্য বিষয় নিয়ন্ত্রণ করা হয়, তখন তাকে সামাজিক নিয়ন্ত্রণ বলা হয়। এই সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে হলে কিন্তু আসলে কি আমাদের সমাজ বিজ্ঞান পাঠ করে একান্ত প্রয়োজন। তারপরে কি আছে? সমাজের গতি প্রকৃতি সম্পর্কে জানতে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে নদীর পানি যেমন প্রবহমান, সময় যেমন প্রবহমান, তদ্রূপ সমাজের প্রত্যেকটি বিষয় কিন্তু প্রবহমান। সমাজের প্রত্যেকটা বিষয় কিন্তু প্রবহমান। দেখো, তোমার কথাই যদি বলি, তোমার যখন ছোট ছিল তখন ছিল তোমাদের আচার আচরণ, পোশাক, সব ব্যবহার সব কিছুতে একরকম ছিল। এখন কি সেটা আছে? এখন কিন্তু সেটা নাই। তাই কিন্তু পরিবর্তন হয়েছে। এখন এই পরিবর্তন বলতে আমরা কি বলি? পরিবর্তন হচ্ছে একটা স্তর থেকে অন্য স্তরে প্রভাবিত হওয়া বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় রূপান্তরিত হওয়া। কিন্তু সেই রূপান্তরটা বা সেই পরিবর্তনটা কি ভালো হতে পারে, খারাপও হতে পারে। এই যে সমাজের সব কিছু পরিবর্তন হয়, আচার আচরণ, নিয়ম কানুন, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, প্রত্যেকটা বিষয় কিন্তু পরিবর্তন হয়। এই পরিবর্তনটা কোন দিকে যাচ্ছে? আসলে ভালোর দিকে যাচ্ছে নাকি খারাপের দিকে যাচ্ছে? এই ভালোর দিকে বা খারাপের দিকে যে পরিবর্তনটা হচ্ছে, এটা জানতে হলে কিন্তু অবশ্যই করতে হবে আমাদের সমাজ বিজ্ঞান পাঠ করতে হবে। শেষে কি আছে? যে উন্নয়ন নীতি নির্ধারণ এবং তার বাস্তবায়ন। আসলে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা দেশ চায় কি যে তার বর্তমান অবস্থা থেকে আস্তে আস্তে শিখতে হবে উন্নয়নের দিকে যাবে, উন্নতির দিকে যাবে। আমাদের সমাজটা এরকম কি করতে হবে? আমাদের সমাজকে উন্নত করতে হলে সে সমাজকে উন্নয়নের কতগুলো নীতি নির্ধারণ করতে হবে, যে আমরা এইভাবে কাজ করলে বা এই পন্থা অবলম্বন করলে আমাদের সমাজটা কি হবে? উন্নতির দিকে ধাবিত হবে। এই যে সমাজটা উন্নয়ন করার জন্য শুধুমাত্র নীতি নির্ধারণ বা নীতি প্রণয়ন করলে কিন্তু চলবে না। সেক্ষেত্রে কি করতে হবে আমাদের? সেই নিয়মকানুনগুলো কীভাবে বাস্তবে প্রয়োগ করা যায় বা নিয়মকানুনগুলো বাস্তবায়ন করা যায়, সে সম্পর্কে আমাদেরকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। আর এই বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হলে আমাদেরকে অবশ্যই সমাজ বিজ্ঞান পাঠ করা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আমি আজকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বলে দিই। যে এই যে আমরা বললাম সমাজ সম্পর্কে জানতে, সম্প্রদায় সম্পর্কে জানতে, সংঘ সমিতি সম্পর্কে জানতে, এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে হলে আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদেরকে সমাজ বিজ্ঞান পাঠ করা একান্তই প্রয়োজন। কারণ সমাজ বিজ্ঞান হচ্ছে এমন একটা বিজ্ঞান যা সমাজের সার্বিক বিষয় নিয়ে, সমাজের প্রত্যেকটা বিষয় নিয়ে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা দিয়ে থাকে। আর এই প্রত্যেকটা কিন্তু এক একটা
প্রশ্ন হওয়ার সম্ভাবনা রাখে। তাই আমরা কী করবো, প্রত্যেকটা বিষয় সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান অর্জন করার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা অবশ্যই বেশি বেশি করে বই পড়বো। আর যদি কারো কোনো সমস্যা বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই আমার সহযোগিতা নেওয়ার চেষ্টা করবে। আমি তোমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতে চেষ্টা করব। ধন্যবাদ। বলবেন না, কোনটা দেবো?